প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নিরন্তর শুভকামনা ও অভিনন্দন তোমাদের প্রতি। আজ তোমাদের সাথে আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির মূল বিষয়বস্তু নিয়ে। তোমাদের পূর্বেই বলেছি যে যে কোনো পাঠ পড়তে গেলে সেই পাঠের লেখক পরিচিতি অর্থাৎ লেখক সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন এবং পাঠ পরিচিতি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। কারণেই আমরা যদি পাঠ পরিচিতিটা পড়ে নেই, যাকে আমরা সারমর্ম বা সারাংশ বলতে পারি, সারমর্ম সারাংশ বা পাঠ পরিচিতিটা যদি পড়তে পারি, তাহলেই ওই লেখার মধ্যে কোন কোন বিষয় আছে বা আলোচ্য বিষয় কীরূপ এ সম্পর্কে আমরা সম্যক ধারণা পেতে থাকব। তো বন্ধুরা, আমরা অতি সংক্ষেপে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিষয়বস্তুটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত জানি যে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, নিজেদের প্রয়োজনে জানার প্রয়োজন। মহামণি বাল্মীকি নামক একজন ব্যক্তির তিনি লিখেছিলেন রামায়ণ, আর এই রামায়ণের উপর নির্ভর করে রামায়ণের কিছু কাহিনী নিয়ে অমর কবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন মেঘনাদ বধ কাব্য। এই মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের 9টি সর্গ, আমরা পর্ব বলতে পারি বোঝার সুবিধার্থে। তো মেঘনাদ বধ কাব্যের 9টি সর্গ আছে। 9টি সর্গের মধ্যে ষষ্ঠ সর্গ, এই সর্গের নাম হচ্ছে বধ, ব এবং ধ, বধ। এই ষষ্ঠ সর্গ বধ থেকে কিছু কাহিনী নতুনভাবে যোগ করে সাহিত্যটাকে আরও রসময় করে তোলার লক্ষ্যে এই কবিতাটি রচিত হয়েছে। তো কোথা থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গ বধ নামক সর্গ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো বিভীষণ এবং মেঘনাদ এই দুজনের সম্পর্ক কাকা এবং ভাতিজা। তো বিভীষণ কাকা আর মেঘনাদ ভাতিজা। সঙ্গত কারণে দুই পক্ষ দুইজন হয়ে যায়। এক পক্ষ শত্রুর সাথে হাত মেলায়, অপর পক্ষ নিজের দলে থাকে। তো বন্ধুরা, একটু জেনে নিই যে মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু কি। এটা তো বৃহৎ পরিসরের ব্যাপার, তবু ষষ্ঠ সর্গ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। যদি ষষ্ঠ সর্গ বধ এই সর্গটা আমরা কিঞ্চিত আলোচনা করি, তাহলেই এই কবিতার অনেকটা সারমর্ম পেয়ে যাব। এক পক্ষ, এখানে দুটি পক্ষ আছে, একটি দেব পক্ষ আর একটা রাক্ষস পক্ষ। দেব পক্ষের মধ্যে আছে রাজা রামচন্দ্র, তার স্ত্রী সীতা, ছোট ভাই লক্ষণ, আর আছে সকল দেবতা। এখানে গঙ্গা আছে, সরস্বতী আছে, চণ্ডী আছে, মহামায়া আছে। এ সকল দেবী বা দেবতা মিলে একটি পক্ষ। পক্ষান্তরে আছে বা শত্রুপক্ষ বলতে গেলে শ্রীলঙ্কা। তোমরা নিশ্চয়ই শ্রীলঙ্কার নাম শুনেছ, বিশেষ করে ক্রিকেটে শ্রীলঙ্কার বেশ ভালো ভূমিকা আছে। তো শ্রীলঙ্কার যে রাক্ষসদের রাজা ছিল তার নাম হচ্ছে রাবণ। রাবণ ছিল রাক্ষসদের রাজা। এই রাবণ কোনো এক কারণে শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতাকে তুলে নিয়ে যায় তার রাজ্যে। নিয়ে যাওয়ার পরে অশোক কানন নামে একটি বনে সীতাকে গৃহবন্দী করে রাখে। তো যেহেতু স্ত্রী সীতাকে রাক্ষসরাজ রাবণ নিয়ে গেছে, সেক্ষেত্রে রামচন্দ্র তো আর বসে থাকতে পারে না। তাই কি পারে? কোনো স্বামী কি পারে তার স্ত্রীকে কেউ তুলে নিয়ে গেলে স্বামী ঘরে বসে থাকতে পারে না? সেক্ষেত্রে রামচন্দ্রের ক্ষেত্রেও এর ব্যত্যয় মোটেও ঘটেনি। তো বন্ধুরা, যখন সীতাকে উদ্ধার করতে হবে এ নিয়ে রামচন্দ্র
এবং ছোট ভাই লক্ষ্মণ সাথে বিভিন্ন দেবতারা একটি সভা হয়। এই সভা থেকে সিদ্ধান্ত হয় কিভাবে সীতাকে উদ্ধার করা যায়। এখানেই শুরু হয় যুদ্ধ এবং বিদ্রোহের। পক্ষান্তরে রাক্ষসদের রাজা রাবণ, অর্থাৎ শ্রীলঙ্কার রাজা রাবণ, তিনিও জেদ ধরে রামচন্দ্র না এলে আমি কখনোই সীতাকে শ্রীলঙ্কা থেকে ছাড়ব না। তার পূর্বে বেশ জোরালো কাহিনী আছে। আমরা যখন কবিতাটি পাঠে যাব তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এ পর্যন্ত বন্ধুরা, এখন দেবতাদের পক্ষে লক্ষ লক্ষ বানর যুদ্ধে যাবে। এই বানররা শ্রীরামচন্দ্রের ভক্ত। এখন চারিদিকে নদী দ্বারা বেষ্টিত বা সাগর দ্বারা বেষ্টিত শ্রীলঙ্কা, তোমরা হয়তো জেনেও থাকতে পারো। এই সাগর পেরিয়ে শ্রীলঙ্কায় যাবে কিভাবে? রামচন্দ্রের ভক্ত বানর বড় বড় পাথরে শুধু রাম লিখে এবং এই পাথরটা সাগরের জলে ফেলে দেয়। অদৃশ্য কারণে এই পাথর আর কখনো ডোবে না। এইভাবে বানরের দল, লক্ষ লক্ষ বানরের দল পাথর দিতে দিতে সাগরের উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেলে। অবিশ্বাস্য, ইতিহাসের ক্ষেত্রে এটাই সত্য। এরপরে দেবতাদের দলবল এবং বানরদের সহায়তায় শ্রীলঙ্কায় প্রবেশ করে। আর দেবপক্ষের সেনাপতি ছিল শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ। তার অধীনেই বা তার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হয়েছে। আর প্রথমত আমরা দেখি যে প্রথম দিনের যুদ্ধেই রাবণের বড় ছেলে বীরবাহু যুদ্ধে পরাজয় বরণ করে। বীরবাহুর পূর্বে অবশ্য রাবণের মেজ ভাই কুম্ভকর্ণ, যিনি 6 মাস জেগে থাকে আর 6 মাস ঘুমায়। এই কুম্ভকর্ণ ঘুম থেকে তাকে জোর করে তোলা হয়। কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তৎক্ষণাৎ রাক্ষসরাজ রাবণ তার পুত্র বীরবাহুকে যুদ্ধের সেনাপতি বানিয়ে যুদ্ধের পাঠায়। বীরবাহু কিছুক্ষণ যুদ্ধ করার পরে বীরবাহু মারা যায়। এই সময়ে শ্রীলঙ্কার এই সংকটময় মুহূর্তে রাবণের ছোট পুত্র মেঘনাদ তার স্ত্রী প্রমীলার বাবার বাড়িতে যায়। বাবার বাড়িতে অবস্থানকালে যুদ্ধ হয়। এই অবস্থায় বার্তাবাহক যখন মেঘনাদকে জানায় যে আপনার রাজ্যের বড় দুঃসংবাদ আছে, আপনার কাকা কুম্ভকর্ণ মারা গেছে, আপনার বড় ভাই বীরবাহু মারা গেছে, এই মুহূর্তে আপনাকে শ্রীলঙ্কায় যেতে হবে। তো হতভম্বিত হওয়ার পরেও মেঘনাদ আর শ্বশুরালয় না থেকে তৎক্ষণাৎ শ্রীলঙ্কায় চলে আসে এবং তাকে, অর্থাৎ মেঘনাদকে সেনাপতি বানিয়ে আবার রাক্ষসরাজ রাবণ যুদ্ধে পাঠায়, দেবতাদের সাথে যুদ্ধ করে। এ যুদ্ধেও মেঘনাদ নিরঙ্কুশভাবে পরাজয় বরণ করে এবং দেবতাদের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়। এক কথায় পরিশেষে আমরা দেখতে পাই যে যুদ্ধটা এমনভাবে হয়েছে যে মেঘনাদ প্রভাতে স্নান শেষ করে ইষ্ট দেবতার পূজার জন্য মন্দিরে যায়। ইষ্ট দেবতা বলতে গেলে আমরা সূর্যকে ইষ্ট দেবতা বলে থাকি। সূর্য দেবতার পুজো কেন করা হয়? পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য, এ কথা আমরা জানি এবং মানি। তো সেক্ষেত্রে সূর্যের শক্তি অর্জনের জন্য মেঘনাদ ইষ্ট দেবতার প্রার্থনা অবস্থারতই যজ্ঞাগারে থাকে। ঠিক এই সময়ে রাবণের ছোট ভাই লক্ষ্মণকে রামচন্দ্রের সেনাপতি তিনি নিয়ে আসেন যজ্ঞাগারে। গোপন পথ, গোপন রাস্তা
গোপন উপাসনালয়, কিন্তু এখানে নিয়ে আসে বিভীষণ। বিভীষণ হচ্ছে রাবণের ছোট ভাই। যখন বিভীষণের সাথে লক্ষ্মণকে দেখে, মেঘনাদ তখন শিহরিত হয়, চমকে ওঠে যে কাকা, এই শত্রুকে তুমি আমাকে বধ করার জন্য নিয়ে এলে। এরপরেও এখানে অনেক বড় কাহিনী আছে। পরিশেষে মেঘনাদকে নিরঙ্কুশভাবে লক্ষ্মণ হত্যা করার পরে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা মূল ক্লাসে চলে যাব। মূল ক্লাসে গেলে বিস্তর এবং বিস্তারিত আলোচনা হবে। সেক্ষেত্রে অপেক্ষাকৃতভাবে তোমরা সহজভাবে আরও বুঝতে পারবে। আশা করি তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। তো সকলের জন্য শুভকামনা রইল। ভালো, সুস্থ ও সুন্দর থেকো। ধন্যবাদ তোমাদের।